Good Good afternoon, sir. afternoon, sir. Good afternoon, sir. Good afternoon, everybody, all students. হ্যালো, আবার বলছি গুড আফটারনুন স্যার অ্যান্ড মাই ডিয়ার অল স্টুডেন্টস। আজকে আমরা শীতলকুচি কলেজের পক্ষ থেকে এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে। আর এই বিশেষ ক্লাসের আমাদের বিশেষ বক্তা হলেন ডক্টর পিন্টু শীল, অফিসার ইনচার্জ, স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন, হেস্টিং হাউস, কলকাতা। স্যার, আপনি আপনার ক্লাস শুরু করুন বা আপনাকে শুরু করার জন্য আমরা আহ্বান করছি। ওকে, এক মিনিট একটু আমি স্লাইডটা করে নিই। একটু অপেক্ষা করো সবাই। আচ্ছা সুচিত্রা, আমি আমার কলেজের সেমিস্টার 1 এর মেয়েদের লিংকটা পাঠিয়েছি, ওদের মধ্যে কেউ হয়তো জয়েন করতে পারে, ওদেরকে জয়েন করিয়ে দিও। ঠিক আছে স্যার। অ্যালাউ করেছে। হ্যাঁ অভিষেক, ওদেরকে একটু অ্যাডমিট করে দিও। ওকে, আচ্ছা স্লাইড শেয়ার হয়েছে? স্লাইড কি তোমরা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, ওকে, পাশে দেখতে পাই। good afternoon everybody, all students. I welcome all of you in this special class, as your madam already said. And you know, uh, in physical education we are very much concerned with two terms or two subjects. That is, one is physiology of exercise and the another is sports training. So in this special class we will discuss both of these two subjects, that is physiology of exercise and sports training. Okay, আমি সবাইকে অনুরোধ করব, তোমরা যদি আমার স্লাইড এটাকে পিন করে নাও, তাহলে তোমাদের পক্ষে একটু সুবিধে হবে এটা ফলো করার জন্য। তো যেটা বলছিলাম যে আমরা
ফিজিক্যাল এডুকেশনে যারা পড়াশোনা করি বা আছি তারা দুটো বিষয় তোমাদের তোমাদের সাবজেক্টে সিলেবাসেও আছে, দেখবে ফিজিওলজি অফ এক্সারসাইজ আর হচ্ছে স্পোর্টস ট্রেনিং, দুটোই খুব ভালো করে পড়বে। আজকের এই স্পেশাল ক্লাসে আমরা আলোচনা করব যে ফিজিওলজি অফ এক্সারসাইজ কিভাবে স্পোর্টস ট্রেনিং এর সঙ্গে যুক্ত, অর্থাৎ স্পোর্টস ট্রেনিং এর মূল যে ভিত্তি সেটা হচ্ছে ফিজিওলজি, বাংলায় আমরা বলি শারীরবিদ্যা। তো শারীরবিদ্যার জ্ঞানের উপরে ভিত্তি করেই সমস্ত স্পোর্টস ট্রেনিং এর কনসেপ্ট কিন্তু ডেভেলপ হয়েছে, এবং এই কারণেই স্টুডেন্ট হিসাবে আমাদের আগে ফিজিওলজিটা জেনে নিতে হয়, তারপরে এক্সারসাইজ ফিজিওলজি পোর্শনটুকু জানতে হয়, এবং সেটাকে স্পোর্টস ট্রেনিংয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটা আমাদের শিখে নিতে হবে। সো এই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। সমস্ত আলোচনার মধ্যে তোমরা যেগুলো পাবে, যদি কোথাও তোমাদের কোনো কোশ্চেন থাকে, you just please note down the question in your notebook, and after ending the discussion we will take the question and I will try to answer your queries. Okay, so let's start the slide. সবার কাছে স্লাইড শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে ফুল স্ক্রিন? Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. Now, as Yes, I sir. told you already that today we will discuss on physiological basis of exercise and sports training. And myself already, your madam introduced me, so I skip this part. Slide change হয়েছে তো? আমায় একটু Yes, sir. confirm Sir. করো। Yes, Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. তাহলে ঠিক আছে। তো আজকে আমরা এই সম্পূর্ণ ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যেগুলো নিয়ে জানবো সেগুলো কি কি আমি এখানে একটা নাটসেল করে দিয়েছি, একবার আমি গো থ্রু করছি। ফার্স্ট আমরা দেখব ব্যায়াম কাকে বলে, তারপরে দেখব ব্যায়াম কত প্রকার ও কি কি, তারপরে জানবো ব্যায়াম করার জন্য আমাদের পেশিতে যে শক্তি দরকার হয় সেটা কিভাবে উৎপন্ন হয়। এরপরে আমরা ঢুকবো ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে, ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে, তার ক্রীড়া প্রশিক্ষণে এই শারীরবিদ্যার জ্ঞান কিভাবে প্রয়োগ করা হয় সেটা আমরা জেনে নেব। তারপরে আমরা ক্রীড়া প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো কি কি সেটার উপর আলোকপাত করব। তারপরে ওভারলোড প্রিন্সিপাল, লোড এবং ওভারলোড প্রিন্সিপাল সেগুলো কি সেটা নিয়ে একটু কথা বলবো, এবং শক্তি বাড়াতে চাইলে বা সহনশীলতা বাড়াতে চাইলে বা বিস্ফোরক শক্তি বাড়াতে চাইলে আমাদের কি ধরনের ব্যায়াম করতে হবে স্পোর্টস ট্রেনিং এ সেগুলোকে আমরা জেনে নেব, এবং এই সামগ্রিকভাবে ফিজিওলজির নলেজ কিভাবে এতে আমরা প্রয়োগ করব সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। একদম প্রথমেই আমি বলেছি যে এক্সারসাইজের কথা আমরা বলবো। এক্সারসাইজ কাকে বলবো? এক্সারসাইজ বা ব্যায়াম হলো পরিশ্রম সাধ্য শারীরিক ক্রিয়াকলাপ যা শারীরিক সক্ষমতা বাড়ায়, স্বাস্থ্য ভালো রাখে এবং ক্রীড়া মানের বৃদ্ধি ঘটায়। এই অংশটা ইম্পর্টেন্ট বেশি। ফিজিক্যাল এডুকেশনে তোমরা যারা পড়ছো তোমরা জানো যে শারীরশিক্ষার আধুনিক ধারণা, সেখানে দুটো জিনিসকে হাইলাইট করা হয়েছে। আধুনিক physical education highlighted or emphasis on two aspects of our living concern. One is the one aspect is concerned with health of general people, not only student but general people. সমস্ত সমাজের সমস্ত বয়সের মানুষের সাধারণ স্বাস্থ্য, এই নিয়ে কিন্তু ফিজিক্যাল এডুকেশন কাজ করে, আলোচনা করে। সেগুলো কিভাবে ভালো হবে, কিভাবে তার উন্নতি হবে, কিভাবে স্বাস্থ্য ভালো থাকবে সেসব নিয়ে কথা বলে। আর একটা দিক হচ্ছে ক্রীড়া মানের বৃদ্ধি ঘটানো, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ স্পোর্টস পারফরমেন্স, ইমপ্রুভমেন্ট অফ স্পোর্টস পারফরমেন্স। সো দিস ইজ দ্য other aspects of physical education, modern physical education.
আজকের ক্লাসে আমরা কিন্তু এই দ্বিতীয় অ্যাসপেক্টটা নিয়ে, দ্বিতীয় বিষয়টাকে নিয়েই আলোচনা করব, এবং সেই কারণে স্বাস্থ্যের জায়গাগুলো আমরা একটু স্কিপ করে যাব। আমরা শুধুমাত্র ক্রিয়া মানের বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে ফিজিওলজি এবং ফিজিক্যাল এডুকেশন কিভাবে আমাদের হেল্প করতে পারে, কিভাবে জড়িয়ে আছে, সেটাকে জানার চেষ্টা করব। সুতরাং সেটা করতে গেলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে ব্যায়াম কাকে বলে। অর্থাৎ সামগ্রিকভাবে সমস্ত স্পোর্টস ট্রেনিংটাই কোনো না কোনো ব্যায়ামকে নিয়ে তৈরি হয়, বিভিন্ন ধরনের ব্যায়াম নিয়ে তৈরি হয়, বিভিন্ন ধরনের ক্রিয়া প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে তৈরি হয়। সুতরাং সেই ব্যায়ামগুলো কত রকমের হয়, কাকে বলে সেই ধরনের ব্যায়াম, এবং ব্যায়ামের ভেতরে ফিজিওলজি কি, সেটাকে আমরা প্রথমে জেনে। সুতরাং ব্যায়াম আমরা যেটা বললাম, যে কোনো পরিশ্রম সাধ্য শারীরিক ক্রিয়াকলাপই হচ্ছে ব্যায়াম, যেগুলো আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, এবং যদি সেটা ক্রীড়াক্ষেত্রে ব্যবহার হয় তাহলে ক্রীড়া মানের উন্নতি ঘটায়। ব্যায়াম করকম, ব্যায়াম কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ব্যায়ামের শ্রেণী বিভাগ করেছে, বিভিন্ন এক্সপার্ট যারা ফিজিক্যাল এডুকেশন এবং তোমার এক্সারসাইজ সায়েন্স নিয়ে কাজ করে, তারা ব্যায়ামকে তিন রকম ভাবে দেখে। বায়োমেকানিক্সের দিক থেকে ব্যায়ামকে তিন ভাবে দেখা হয়। দেখো এখানে ওই জন্য লেখা হয়েছে অভ্যাসের ধরন অনুযায়ী বা মেকানিক্যালি এক্সারসাইজ আর 3 টাইপস। এগুলো তোমরা অলরেডি পড়েছো। সমদৈর্ঘ্য পেশি সংকোচন ধর্মী ব্যায়াম, যেগুলোকে আমরা বলি আইসোমেট্রিক এক্সারসাইজ, সমটান পেশি সংকোচন ধর্মী ব্যায়াম, যেগুলোকে আমরা বলি আইসোটোনিক এক্সারসাইজ, এবং সমগতি পেশি সংকোচন ধর্মী ব্যায়াম, যেগুলোকে আমরা বলি আইসোকাইনেটিক এক্সারসাইজ। আমরা একবার চট করে দেখে নিই এগুলো কাকে বলে। তো আইসোমেট্রিক এক্সারসাইজ কাকে বলে? খুব সংক্ষেপে সহজ ভাষায়, যে সমস্ত ব্যায়াম করার সময় আমাদের শরীরের জয়েন্টের মুভমেন্ট বেশ হয় না, প্রায় হয় না, এবং একই সাথে আমাদের যেসব পেশিগুলো যুক্ত থাকে সেই সঞ্চালনে, সেই পেশিগুলোর দৈর্ঘ্যেরও তারতম্য হয় না, দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় না, সেই ধরনের ব্যায়ামগুলোকে আমরা আইসোমেট্রিক ব্যায়াম বলি। দেখো ছবিতে একটি মেয়ে সোজা হাতে দেয়ালকে ঠেলা দিচ্ছে। এটা একটা ব্যায়াম, কারণ দেয়ালকে প্রচন্ড জোরে ঠেলা দিলে হাতের উপর প্রচন্ড চাপ পড়বে, পেশির উপর প্রচন্ড চাপ পড়ে, টান পেশির চাপ বৃদ্ধি পায়। কিন্তু যেহেতু হাতটা সোজা থাকে, সেই জন্যে পেশির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধিও বেশি হয় না, আর জয়েন্টের অনুইক সন্ধির সঞ্চালনও বেশি হয় না। তো এই ধরনের প্রচুর ব্যায়াম আছে যেগুলো আমরা পারফর্ম করি। বেসিক্যালি এই ধরনের ব্যায়াম কোথায় ব্যবহার করা হয় বলতে পারবে? জানো কি? এই ধরনের ব্যায়ামগুলো ডাক্তারবাবুরা খুব ব্যবহার করে রিহ্যাবিলিটেশনের জন্য। অর্থাৎ ইনজুরি থেকে, দেখবে অর্থোপেডিক ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, তারা কোনো জয়েন্টের ব্যথা, মাসেলের এর জন্য এই আইসোমেট্রিক ব্যায়ামের প্রেসক্রিপশন বেশি করে। সুতরাং এটা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বেশি দরকার হয়, বাট ক্রীড়া মানের বৃদ্ধিতে এই আইসোমেট্রিক ব্যায়াম খুব একটা বেশি এফেক্টিভ নয়। নেক্সট হচ্ছে আইসোটোনিক এক্সারসাইজ। If you consider this isotonic exercise, this has a very important implication in sports training. সমটান সংকোচন ধর্মী ব্যায়াম ক্রীড়া প্রশিক্ষণে প্রচুর ব্যবহার করা হয় এবং ম্যাক্সিমাম ব্যবহার করা হয়, কারণ এই ব্যায়ামের মাধ্যমে আমরা খেলাধুলোর জন্য যেসব শারীরিক ফিটনেস কম্পোনেন্টস গুলো বেশি দরকার, সেগুলোকে বৃদ্ধি করতে পারি, খুব সহজে বৃদ্ধি করতে পারি। আইসোটোনিক এক্সারসাইজ কোনগুলো? আইসোটোনিক এক্সারসাইজ হচ্ছে সেই সমস্ত ব্যায়াম যেগুলো করার সময় পেশির দৈর্ঘ্যের সংকোচন এবং প্রসারণ হয়, এবং কোনো একটা ওজন বা কোনো একটা চাপ সেখানে মানে তোলা হয় বা নামানো হয়, বা সেটা নিয়ে তার বিরুদ্ধে কাজ করা হয়। ঠিক আছে, এখানে ছবিতে দেখো একটা ডাম্বেল নিয়ে যখন আমরা আর্ম কার্ল করি, সেই এক্সারসাইজটা আইসোটোনিক এক্সারসাইজের উদাহরণ। আমরা যে কোনো ওয়েট ট্রেনিং যখন করি,
সেগুলো সবই প্রায় আইসোটোনিক এক্সারসাইজের উদাহরণ। যেগুলো রেজিস্ট্যান্স ট্রেনিং করি সেগুলো সমস্ত এই ধরনের ব্যায়াম। নেক্সট হচ্ছে আইসোকাইনেটিক এক্সারসাইজ। আইসোকাইনেটিক এক্সারসাইজ কোনগুলো? আইসোকাইনেটিক এক্সারসাইজ হচ্ছে যে আইসোটোনিক এক্সারসাইজটা যে করছো, ওই আইসোটোনিক এক্সারসাইজটা যখন করা হয় তখন পেশির যে সংকোচন সেটা যদি সর্বোচ্চ গতিতে থ্রু আউট দ্য মুভমেন্ট রেঞ্জ, অর্থাৎ যখন আর্মকাল করা হচ্ছে তখন হাত সোজা করে হাতটাকে কনুইটা ভাঁজ করা হচ্ছে, তাহলে সোজা করে ভাঁজ করা এটার মধ্যে প্রায় 120 ডিগ্রি 130 ডিগ্রি হাতটা ভাঁজ হয়। তো এটাই হচ্ছে রেঞ্জ অফ মোশন, কনুইয়ের রেঞ্জ অফ মোশন 180 ডিগ্রি থেকে কম হয়ে যায় যখন আমরা হাতটা ভাঁজ করি। তাহলে এই রেঞ্জ অফ মোশনের সমস্ত পথে যদি সর্বোচ্চ গতিতে পেশির সংকোচন ঘটে তবে সেটা আইসোকাইনেটিক এক্সারসাইজ। কিন্তু বাস্তবে আইসোকাইনেটিক এক্সারসাইজ কিন্তু আমরা করতে পারি না যদি না আমরা আধুনিক যন্ত্রপাতির সাহায্য নিই। আইসোকাইনেটিক এক্সারসাইজ যদি আমরা করতে চাই তাহলে আমাদের বিভিন্ন উন্নত কম্পিউটারাইজড মেশিনের ব্যবহার করতে হয়, যেগুলোকে আমরা বলি সাইবেক্স, যেগুলোকে আমরা বলি নাটিলাস, এরকম কিছু আছে। সেই এখানে ছবিতে দেখো একটি মেয়ে, সে পায়ের হ্যামস্ট্রিং মাসেলস এবং কাপ মাসেলের ব্যায়াম করছে, হাঁটুর তোলা এবং নামানো, হাঁটুর ফ্লেকশন এবং এক্সটেনশন, এই এক্সারসাইজ। কিন্তু এখানে যেটা মেশিনে কম্পিউটার সেট করা থাকে, কম্পিউটার কি করে এই এক্সারসাইজটা করার সময় সমস্ত মানে ওই ভাঁজ করার রাস্তাটাতে সমান চাপ প্রয়োগ করে, ফলে পেশিকে সর্বোচ্চ গতিতে সংকুচিত হতে হয়। এটা কম্পিউটার নিজে থেকে অ্যাডজাস্ট করে, যার ফলে এই আইসোকাইনেটিক এক্সারসাইজ করা সম্ভব হয়। আমরা বাস্তবে সাধারণভাবে আইসোকাইনেটিক এক্সারসাইজ করতে পারি না, আমরা সবই আইসোটোনিক এক্সারসাইজই করি। এইবার ফিটনেস এক্সপার্ট যারা, তারা কিন্তু আবার ব্যায়ামকে অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করে। তারা বলেন ব্যায়াম হচ্ছে মোটামুটি 5 রকম। কি? কিছু ব্যায়াম আছে যেগুলো আমাদের এন্ডিওরেন্স ডেভেলপ করে, সেগুলোকে তারা বলছেন সহনশীলতা বৃদ্ধির ব্যায়াম, এন্ডিওরেন্স ডেভেলপমেন্ট এক্সারসাইজ। আবার কিছু ব্যায়াম আছে যারা শক্তি বৃদ্ধি করে, তারা সেগুলোকে বলছেন স্ট্রেংথ ডেভেলপমেন্ট এক্সারসাইজ। কিছু ব্যায়াম আছে যেগুলো করলে আমাদের বিস্ফোরক শক্তি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ বা পাওয়ার, ক্ষমতা বৃদ্ধি পায় পেশির, সেগুলো আরেক ধরনের বিশেষ এক্সারসাইজ। কিছু এক্সারসাইজ করলে আমাদের জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ে, সেগুলো নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম। আর কিছু ব্যায়াম আছে যেগুলো আমাদের ব্যালেন্স বা ভারসাম্য বাড়াতে সাহায্য করে। সুতরাং ফিটনেস এক্সপার্ট যারা, তারা ব্যায়ামকে এই রকম ভাবে ভাগ করে। এটা নিয়ে খুব একটা আমরা আলোচনার দিকে যাব না, এই কারণেই যে এটা ইট ইজ রিলেটেড উইথ অ্যাকচুয়ালি হেলথ। ওকে, সো আমরা জাস্ট একটুখানি দেখবো এবং স্কিপ করে যাব। এন্ডিওরেন্স যেসব ব্যায়ামগুলো আমরা করি, ফিটনেস এক্সপার্টরা করতে বলেন, আমরা করি, সেগুলো আরেকটা নামে অভিহিত করা হয়, তাদের বলে কার্ডিয়াক এক্সারসাইজেস, সংক্ষেপে কার্ডিও ব্যায়াম। ঠিক আছে, এগুলো করলে এন্ডিওরেন্স বাড়ে, বেসিক্যালি যেটা বাড়ে কার্ডিও রেসপিরেটরি ফিটনেস বাড়ে, অর্থাৎ হৃৎপিণ্ড সবল হয়, ফুসফুসের ক্ষমতা বাড়ে, রক্ত সংবহন বাড়ে এবং আমাদের দীর্ঘক্ষণ ধরে কাজ করার ক্ষমতা বাড়ে। এগুলো এই জন্যই একে বলা হয় এন্ডিওরেন্স ডেভেলপমেন্ট এক্সারসাইজ। যেমন ওয়াকিং, লং টার্ম ওয়াকিং, অনেকক্ষণ ধরে দৌড়, জগিং, সাইক্লিং, ডান্সিং করা, এগুলো সব হচ্ছে এই ধরনের ব্যায়াম। এরপরে হচ্ছে স্ট্রেংথ এক্সারসাইজ, যেগুলো স্ট্রেংথ বাড়াবে। স্ট্রেংথ এক্সারসাইজের মধ্যে বেসিক একদম প্রথম যেটা হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ, অর্থাৎ ওজন সহ ব্যায়াম। ওজন নিয়ে ব্যায়াম করলেই পেশির শক্তি দ্রুত এবং এফেক্টিভ হতে পারে। ঠিক আছে, সুতরাং জিমে বিভিন্ন ধরনের ওজন নিয়ে ব্যায়াম হচ্ছে এই ধরনের ব্যায়ামের উদাহরণ। না, ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ বা নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম, এগুলো তো সবাই জানো, মোবিলিটি এক্সারসাইজ এবং আধুনিক কালে যেসব ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগাসন, এইসব যে আসন করানো হয়, সেগুলো সমস্তই আলটিমেটলি
আমাদের ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করার ক্ষেত্রে খুব উপকারী। এবং ব্যালেন্স এক্সারসাইজ দেখো ছবিতে যেভাবে আছে, এই ধরনের কিছু জিমন্যাস্টিক্স পোজ, কিন্তু যোগাসনের পোজ, এগুলো পার্টিকুলারলি শরীরের ব্যালেন্স ডেভেলপ করতে সাহায্য করে। কিছু ব্যায়াম আছে যেমন টিল্ট বোর্ডের ওপরে দাঁড়ানোর চেষ্টা করা, মেডিসিন বল নয়, ফিটনেস বল যেগুলো বলে সেগুলোর ওপরে দাঁড়ানোর চেষ্টা করা বা বডিকে রাখার চেষ্টা করা, এইগুলো সমস্তই ব্যালেন্স বাড়াতে সাহায্য করে। ফিটনেস এক্সপার্টরা এগুলো করতে বলেন আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য। নাও কাম টু দ্য মেন পার্ট, যেখানে আমরা ব্যায়ামের সঙ্গে ফিজিওলজির কি রিলেশন সেটাকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এবং দিস ইজ দ্য বেসিক অ্যান্ড দ্য মেন ইউ ক্যান সে ডিভিশন অর দ্য টাইপস অফ এক্সারসাইজ। ঠিক আছে, মানে ব্যায়ামের যে ভাগ করা হয় সেই ভাগের প্রধান শারীরতাত্ত্বিক ভাগ, ফিজিওলজিক্যালি আমরা যদি ব্যায়ামের কথা ভাবি, তাহলে ব্যায়াম প্রধানত 3 রকম হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে সবাত ব্যায়াম, অর্থাৎ অ্যারোবিক এক্সারসাইজ, আর বাকি দুটোই হচ্ছে অবাত ব্যায়াম বা অ্যানারোবিক এক্সারসাইজ। ফিজিওলজি কিন্তু সমস্ত ব্যায়ামগুলোকে, এই যে তুমি আগে আমরা দেখলাম আইসোকাইনেটিক ব্যায়াম, আইসোটোনিক ব্যায়াম, আইসোমেট্রিক ব্যায়াম, বা এন্ডিওরেন্স ডেভেলপমেন্ট এক্সারসাইজ, বা স্ট্রেংথ ডেভেলপমেন্ট এক্সারসাইজ, বা ফ্লেক্সিবিলিটি ডেভেলপমেন্ট এক্সারসাইজ, balance development exercise, power development exercise, each and every exercise is classified under 2 categories in physiology, exercise physiology, that is aerobic exercise, aerobic ব্যায়াম, সবাত ব্যায়াম, এবং অ্যানারোবিক এক্সারসাইজ বা অবাত ব্যায়াম। এই অ্যানারোবিক এক্সারসাইজ আবার 2 ধরনের হয়। কিছু অবাত ব্যায়াম আছে যেগুলো একটু বেশি সময় ধরে হয়। বেশি সময় ধরো মানে হচ্ছে ধরো 1 মিনিট, 1.5 মিনিট, বা ম্যাক্সিমাম 2-3 মিনিট। এই সময়ের মধ্যে যদি ব্যায়াম এক্সটেন্ডেড হয়, তাহলে সেই ধরনের অবাত ব্যায়ামগুলোকে আমরা বলি অ্যাকচুয়ালি ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, মানে ল্যাকটিক অ্যাসিড তন্ত্র নির্ভর অবাত ব্যায়াম। মানে এই আমরা ডিটেলস দেখবো, আসছি। মানে সহজ কথায় আমরা এই ব্যায়ামগুলোকে বলতে পারি দীর্ঘকালীন অবাত ব্যায়াম। আর কিছু অবাত ব্যায়াম আছে যেগুলো খুব কম সময়ে হয়। খুব কম সময় মানে একদম 1 সেকেন্ড 2 সেকেন্ডের বেশি সময় লাগে না। ঠিক আছে, 1-2 সেকেন্ডের মধ্যে যদি কোনো ব্যায়াম আমাদের করতে হয় বা কোনো শক্তির প্রয়োজন হয়, তাহলে সেই যে শক্তির উৎপাদন হয় যে মানে ওর পদ্ধতিতে, সেটাও একটা অবাত ব্যায়ামের পদ্ধতি, অবাত বিপাকীয় পদ্ধতি। এবং সেই ব্যায়ামগুলোকে আমরা বলি স্বল্পকালীন অবাত ব্যায়াম, শর্ট টার্ম অ্যানারোবিক এক্সারসাইজ। এখন এই যে সবাত ব্যায়াম এবং অবাত ব্যায়াম ভাগ করলাম, এর মধ্যে এবার ঢুকি। কাকে বলবো সবাত ব্যায়াম? অ্যারোবিক এক্সারসাইজ কোনগুলো, কোনগুলো অ্যানারোবিক এক্সারসাইজ? প্রথমে অ্যারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজকে জানতে গেলে আমরা কি দেখবো, যে স্বল্প চাপযুক্ত, স্বল্প মানে অল্প, অল্প চাপযুক্ত অপেক্ষাকৃত ধীর গতিতে ব্যায়াম করার সময় পেশির প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় প্রধানত সবাত শ্বসনের মাধ্যমে। এইটাকে ভালো করে মনের মধ্যে বুঝে নাও, ঢুকিয়ে নাও, যে যে সমস্ত ব্যায়াম করার সময়, মানে যে সমস্ত ব্যায়ামগুলো করছি আমরা, সেগুলো চাপ খুব একটা বেশি নয় এবং আস্তে আস্তে করছি, ধীর গতিতে করছি, এবং এই ব্যায়ামগুলো করার সময় আমাদের খুব একটা শ্বাসকষ্ট হয়। এই যে ব্যায়ামগুলো, এই ব্যায়ামগুলোকে বলে সবাত ব্যায়াম। এই ব্যায়ামগুলোকে কেন সবাত ব্যায়াম বলা হচ্ছে না, পেশি কোষে ব্যায়াম করার সময় মাসেলের সেলে, মানে পেশির কোষে পর্যাপ্ত অক্সিজেন উপস্থিত থাকে। কারণ ওই যে বললাম যে শ্বাসকষ্ট অনুভব হয় না, মানে আমাদের দম খুব জোরে জোরে নিঃশ্বাস হয়তো বাড়ে, কিন্তু দম আটকে যাওয়ার মতো অবস্থা হয় না, প্রচন্ড জোরে নিঃশ্বাস প্রশ্বাস পড়ে, খুব একটা কষ্ট হয় না নিঃশ্বাস প্রশ্বাসে। যার ফলে কি হয়, পেশি কোষে পর্যাপ্ত অক্সিজেন উপস্থিত থাকে। এই পেশি কোষে যদি পর্যাপ্ত অক্সিজেন থাকে,
তাহলে সেই অক্সিজেনকে কোষ ব্যবহার করে শক্তি উৎপন্ন করে। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এটিপি উৎপন্ন করে, প্রচুর এটিপি উৎপন্ন করে। এখানে দাঁড়াও, এটিপি কথাটা বাংলায় কেটে গেছে। ওকে, সো এই অক্সিজেন ব্যবহার করে প্রচুর এটিপি উৎপন্ন করে পেশিকোষ। সেই এটিপি ব্যবহার করে আমরা ব্যায়াম করি, ফলে আমরা খুব একটা ক্লান্তও হই না এবং কষ্টও হয় না। এই ব্যায়ামগুলোকে বলে অ্যারোবিক এক্সারসাইজ। এর উদাহরণ কোনগুলো? যেমন দূরপাল্লার দৌড়, 3000 মিটার, 5000 মিটার, 10,000 মিটার, তারপরে ম্যারাথন বা ফুটবল, ক্রিকেট খেলা, টেনিস খেলা, হকি খেলা, এইগুলো যখন খেলা হয়, এই সমস্ত খেলাগুলো বা এই যে দূরপাল্লার দৌড়, এগুলো সমস্তই অ্যারোবিক মানে ব্যায়ামের উদাহরণ। মানে এই খেলাগুলো খেলার সময় বা এই দূরপাল্লার দৌড়ের সময় প্রধানত অ্যারোবিক পদ্ধতিতে শক্তি সরবরাহ হয়। এই জন্যে একে অ্যারোবিক এক্সারসাইজ বলা হচ্ছে। এবং স্পোর্টস ট্রেনিং এর দিক থেকে ভাবলে কি তাহলে ভাবতে হবে যে যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত খেলোয়াড়রা দূরপাল্লার দৌড়াবে, লং ডিস্টেন্স রান করবে বা ম্যারাথন রান করবে বা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, টেনিস খেলবে, হকি খেলবে, তাদের কিন্তু কি মানে দেহে কোন শক্তি ডেভেলপ করতে হবে, কোন জিনিসটা ডেভেলপ করতে হবে? অ্যারোবিক ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। অর্থাৎ ট্রেনিং এর মাধ্যমে তাদের দেহে অ্যারোবিক ক্যাপাসিটি, সবার ক্ষমতা, সেটা ডেভেলপ করতে হবে। তবেই কিন্তু তারা ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলিট হিসাবে বা ক্রীড়ামান, উন্নত ক্রীড়ামানের প্রদর্শন করতে পারবে, সে সফল হবে। এইটাকে মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে অবাধ ব্যায়াম। তো আমি আগেই বলেছি অবাধ ব্যায়াম কাকে বলে আগে দেখে নিই, তারপরে আমরা যাব যে দুরকম অবাধ ব্যায়ামের কথায়। প্রথম কথা হচ্ছে অবাধ ব্যায়াম হচ্ছে সেগুলি যেগুলো হবে উচ্চ চাপযুক্ত, মানে প্রচুর লোড থাকবে তাতে, এবং সেগুলো করা হবে অত্যন্ত দ্রুত গতিতে। তাহলে উচ্চ চাপযুক্ত দ্রুত গতিতে ব্যায়াম করার সময় পেশির প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় প্রধানত অবাধ শ্বসনের মাধ্যমে, অ্যানারোবিক রেসপিরেশনের মাধ্যমে। তাহলে এই ব্যায়ামগুলো করার সময় যেহেতু চাপ অনেক বেশি থাকে, লোড বেশি থাকে এবং খুব ইন্টেন্সিটি হাই থাকে, সেই জন্যে এখানে যে শক্তির দরকার হয় সেই এটিপি গুলো তৈরি হয় অ্যানারোবিক রেসপিরেশনের মাধ্যমে। এর ফলে কি হয়, এই ব্যায়ামগুলোকে আমরা বলছি অ্যানারোবিক এক্সারসাইজ। কেন অ্যানারোবিক? না, পেশিকোষে এই ব্যায়ামগুলো করার সময় পেশিকোষে পর্যাপ্ত অক্সিজেনের যোগান থাকে না, পেশিকোষে পর্যাপ্ত অক্সিজেন থাকে না, সেই কারণে এগুলোকে বলে অবাধ ব্যায়াম। আর এই ব্যায়ামের ফলে কি হয়, যেহেতু পেশিকোষে বেশি অক্সিজেন থাকে না, সেই জন্য এখানে শক্তি উৎপন্ন যে হয়, এটিপি উৎপন্ন হওয়ার ফলে ল্যাকটিক অ্যাসিড জমা হয় পেশিকোষের মধ্যে। এই ল্যাকটিক অ্যাসিড জমা হয় বলে পেশি ক্লান্ত হয়ে পড়ে, বুঝতে পেরেছো? যার জন্যে অ্যানারোবিক ব্যায়াম আমরা খুব বেশিক্ষণ ধরে করতে পারি না, তাড়াতাড়ি আমাদের থেমে যেতে হয়। যেসব খেলাধুলোয় পেশির শক্তি, গতি ও ক্ষমতা বেশি ব্যবহার হয়, সেই সমস্ত খেলাধুলায় এই পদ্ধতিগুলো বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন খেলাধুলায় এখানে বানানটা ভুল হয়েছে, ব্যবহৃত। এক মিনিট, একটু ঠিক করে দিই ব্যায়ামটা, বানানটা না দেখতে ভালো লাগে। ওকে, তাহলে এই ধরনের ব্যায়ামগুলো কোনগুলো, কোন খেলাগুলো এই অবাধ ব্যায়াম নির্ভর বলে আমাদের কাছে ফিজিওলজি জানাচ্ছে? ফিজিওলজি বলছে স্প্রিন্ট ইভেন্ট, মানে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড় এবং কিছুটা 800 মিটার দৌড় এখন, এবং এইগুলো সব হচ্ছে এই ধরনের অবাধ ব্যায়াম নির্ভর খেলাধুলা। ঠিক আছে? অর্থাৎ স্পোর্টস ট্রেনিং এর দিক থেকে যদি ভাবো, তাহলে কি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে না
যেসব প্লেয়ার, যেসব খেলোয়াড় স্প্রিন্ট ইভেন্ট করবে, এই ধরনের ইভেন্ট করবে, 100 মিটার দৌড়াবে, 200 মিটার দৌড়াবে, বা লং জাম্প করবে, ট্রিপল জাম্প করবে, এই ধরনের প্লেয়ারদের কিন্তু তোমাকে এই অবাধ রেসপিরেশন মানে অবাধ ব্যায়াম তোমাকে ট্রেনিং দেওয়াতে হবে। অর্থাৎ তাদের দেহে, তাদের শরীরে এই অবাধ পদ্ধতিতে যাতে বেশি শক্তি উৎপন্ন হতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্পোর্টস ট্রেনিং এর মাধ্যমে তাদের মাসেলের ওইভাবে চেঞ্জ করতে হবে যাতে 100 মিটার স্প্রিন্ট খুব কম সময়, ধরো 10 সেকেন্ডে 100 মিটার দৌড় শেষ হয়ে যায়, তাই তো? ওয়ার্ল্ড রেকর্ড 9 পয়েন্ট সামথিং। হ্যাঁ, তো এই 9 সেকেন্ড 10 সেকেন্ডে দৌড় শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে এত শক্তি কোথা থেকে আসবে? তো সেটা অবাধ ব্যায়াম পদ্ধতিতে আসে, এবং সেই জন্যে এই অ্যাথলিটদের তৈরি করার জন্য তোমাকে এমন ট্রেনিং করাতে হবে, এমন ব্যায়াম করাতে হবে যাতে এই অবাধ মানে বিপাক এর মাধ্যমে শক্তি উৎপাদন পদ্ধতি তার শরীরে অনেক বেশি হয়, তাহলেই সে ক্রীড়ামান বাড়বে এবং সে সফল হবে। একদম অল্প সময়ের কিছু ব্যায়াম আছে যেগুলো আমি আগেই বলেছি। হ্যাঁ, সেগুলো কিরকম? এই সমস্ত ব্যায়ামগুলোতে তীব্র চাপ থাকে, মানে হাইয়েস্ট ইন্টেন্সিটি থাকে, এবং অত্যন্ত দ্রুত গতিতে খুব কম সময়ের মধ্যে সংগঠিত হয়। এই ধরনের ব্যায়ামের ক্ষেত্রে পেশির প্রয়োজনীয় শক্তি উৎপাদন হয় প্রধানত এটিপি পিসি সিস্টেম মাধ্যমে। কোথাও কোথাও এটাকে এটিপি সিপি বলা হয়, কোথাও কোথাও এটাকে পিসিআরও বলা হয়, পিসিআর সিস্টেম বলা হয়। ঠিক আছে, এই ধরনের ব্যায়ামগুলো 1 সেকেন্ড বা 1 সেকেন্ডেরও কম, বা 1 বা 1.5 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, 2 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। ঠিক আছে, তো প্রচন্ড শক্তি সেখানে প্রয়োজন হয়, বিস্ফোরক শক্তির প্রয়োজন হয়। তো এত অল্প সময়ে এত প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হওয়ার জন্য আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিই, সেই অক্সিজেন ফুসফুসে যায়, ফুসফুস থেকে সেই অক্সিজেন রক্তে মেশে, রক্ত সেই অক্সিজেন যুক্ত রক্ত হার্টে যায়, হার্ট সেই রক্তকে পাম্প করে সারা শরীরে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো এতক্ষণের জন্য তো অনেকটা সময় লাগে, কিন্তু এক্সারসাইজটা জন্য শেষ হয়ে যাচ্ছে 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের মধ্যে। যেমন ধরো তুমি শর্ট পাট করছো, শর্ট পাটের সময় শর্ট পাট করার সময় তুমি সেক্টরে একটা স্টান্স নিলে, গ্লাইডিং নিলে, তারপরে যখন যেই মুহূর্তে শর্টটাকে পাট করছো, ছুঁড়ে দিচ্ছ ঠিক নিয়ম মেনে, তো এই ছুঁড়ে দেওয়ার সময় এই অল্প একটু সময়ের মধ্যে শটের উপরে যে প্রচুর পরিমাণ শক্তি তুমি প্রয়োগ করো, সেটাই হচ্ছে এই ধরনের ব্যায়ামের উদাহরণ। ধরা যাক তুমি জোড়া পায়ে দাঁড়িয়ে হঠাৎ করে একটা লাফ মারবে, জোড়া পায়ে, যেটাকে আমরা বলি স্ট্যান্ডিং বড জাম্প। এই যে জোড়া পায়ে যদি লাফাও, অনেকটা দূরে গিয়ে পড়লে, এই লাফানোটার জন্য ওই 1 সেকেন্ডেরও কম সময়ে তুমি লাফ দিয়েছো, টেক অফ নিয়েছো। এই অল্প সময়ের মধ্যে এই ব্যায়ামটা মানে এই টেক অফটা তোমাকে নিতে হয়েছে, এবং পুরো শরীরটাকে এয়ারে তুলে অনেকখানি তোমাকে জাম্প করতে হয়েছে, তাহলে হিউজ পরিমাণ শক্তি মাসেলে খরচ হয়ে গেছে। তো এত অল্প সময়ের মধ্যে ওই নিঃশ্বাস পদ্ধতির মাধ্যমে অ্যারোবিক যে পদ্ধতি, যেটা আমরা বললাম সবাত পদ্ধতি, এবং অবাধ পদ্ধতি যেটা দীর্ঘকালীন কিছুটা সময় ধরে হয়, এই দুটো পদ্ধতির কোনোটাতেই কিন্তু শক্তি উৎপাদন হয় না। তখন এই প্রয়োজনীয় শক্তিটা উৎপন্ন হয় এটিপিপিসি তন্ত্রের মাধ্যমে। এটিপিপিসি তন্ত্র কি? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা হচ্ছে শক্তি, অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি এনার্জি। এবং এই এটিপি প্রডিউস হয় ফসফোক্রিয়েটিনিন নামক একটা রাসায়নিক পদার্থ থেকে, যেটা মাসেলের মধ্যে জমা থাকে। এই ফসফোক্রিয়েটিনিন ভেঙে যায়, ভেঙে গিয়ে ফসফেট বন্ড একটা তৈরি করে, আর একটা ক্রিয়েটিন বন্ড তৈরি, মানে পদার্থে ভাগ হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো এই ফসফেট বন্ড যেটা, সেটা মাসেলে উপস্থিত এডিপির সঙ্গে অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে দুটো ফসফেট আছে এরকম অ্যাডিনোসিন একটা মৌলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এটিপিতে পরিণত হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত হয়, অর্থাৎ 3টে অণু ফসফেট হয়ে যায়। এই এটিপিটা তখন ব্যবহার হয় পেশির শক্তি উৎপাদনের জন্য। পেশি এই এটিপিটাকে ব্যবহার করে
সংকোচন এবং প্রসারণ হয় ওইটুকু সময়ের মধ্যে, এবং হিউজ পরিমাণ এটিপি ব্যবহার করে ওই ব্যায়ামটা আমরা করতে পারি। শট ছুঁড়ে দেওয়ার মুহূর্তে, জ্যাভলিন ছুঁড়ে দেওয়ার মুহূর্তে, বা লং জাম্পে টেক অফ নেওয়ার মুহূর্তে, হাই জাম্পের টেক অফ নেওয়ার মুহূর্তে, বা ডিসকাস ছুঁড়ে দেওয়ার যে মুহূর্ত, এই এই অল্প খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে অনেক বেশি শক্তি যেখানে লাগে, যে সমস্ত শারীরিক ক্রিয়াতে লাগে, ব্যায়ামে লাগে, সেইগুলো এই পদ্ধতিতে হয়। এবং এই পদ্ধতিতে অক্সিজেনের কোনো ভূমিকা থাকে না, ভালো করে মনে রাখবো। এই পদ্ধতি সংগঠিত হওয়ার জন্য, অর্থাৎ এটিপি পিসি তন্ত্রের মাধ্যমে অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হওয়া এবং সেটা মাসেলের ব্যবহার করার জন্য করা, এই পুরো প্রক্রিয়াটাতে কোথাও অক্সিজেনের কোনো দরকার হয় না। যেহেতু অক্সিজেনের দরকার হয় না, সেই জন্যই এই ব্যায়ামটাকে আমরা অবাত শ্বসন বলে চিহ্নিত করি। কিন্তু এটা একটা স্পেশাল ধরনের, বিশেষ ধরনের অবাত ব্যায়াম, যেটাকে আমরা বলছি স্বল্পকালীন, অতি স্বল্পকালীন অবাত ব্যায়াম। এই ব্যায়ামে পেশি কিন্তু দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। যেসব খেলাধুলায় পেশির বিস্ফোরক শক্তি বা ক্ষমতা বেশি ব্যবহার হয়, সেই সমস্ত খেলাধুলায় এই পদ্ধতি প্রয়োগ হয়। যেমন স্প্রিন্ট বা স্বল্প পাল্লার দৌড়ের শুরুতে স্টার্ট নেওয়ার সময়, স্টার্টিং ব্লক থেকে বেরিয়ে দৌড় শুরু করার সময় স্টার্টিং ব্লকে যে ঝাঁকুনি দেওয়া হয়, যে ফোর্স প্রয়োগ করা হয়, সেই সময় এই ব্যায়াম হয়। শর্ট পাট করার সময়, টেক অফ নেওয়ার সময়, এই ইত্যাদি হচ্ছে এর উদাহরণ। ওকে, এখানে আমরা ক্রীড়া প্রশিক্ষণে এবার আমরা আসবো। তার আগে আমরা ব্যায়ামের যে ফিজিওলজির দিক থেকে ব্যায়াম দুরকম বললাম, সেটাকে আরেকবার একটু সামারাইজ করি। ফিজিওলজিক্যালি ব্যায়াম হচ্ছে দুরকম, একটা হলো সবাত ব্যায়াম আর একটা হলো অবাত ব্যায়াম। সবাত ব্যায়াম কোনগুলো? যে ব্যায়ামগুলো করার সময় পেশির মধ্যে পর্যাপ্ত অক্সিজেন থাকে, মানে ব্যায়াম করার সময় আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, আমরা বাইরের বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন ফুসফুস দিয়ে রক্তে মেশে, ফুসফুস দিয়ে রক্তে মেশার পরে রক্ত সেই অক্সিজেনগুলো আমাদের পেশির কোষে পৌঁছে দেয়, পেশি সেই অক্সিজেনকে ব্যবহার করে এটিপি উৎপন্ন করে। এই হচ্ছে অ্যারোবিক পদ্ধতির মূল কথা। তাহলে মাসেলের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন থাকে, সেই অক্সিজেনকে ব্যবহার করে মাসেল এটিপি উৎপন্ন করে এবং সেটা ব্যবহার করে আমরা ব্যায়াম করি। এই হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ। অ্যানারোবিক এক্সারসাইজ কোনগুলো? যেখানে পেশি কোষে অক্সিজেনের ব্যবহার হয় না বা খুব কম হয়, অক্সিজেনের ব্যবহার হয় না, কম হয় বলার দরকার নেই। যে সমস্ত ব্যায়াম করার সময় পেশি কোষে অক্সিজেন উপস্থিত থাকে না এবং অক্সিজেনের সাহায্য ছাড়াই এটিপি উৎপন্ন হয় এবং আমরা ব্যায়ামগুলো করতে পারি, সেগুলোকে বলে অবাত ব্যায়াম। এই অবাত ব্যায়াম আবার দুরকম। কিছু অবাত ব্যায়াম আছে যেটা কিছুটা সময় ধরে হয়, যে ব্যায়ামের সময় কোষে অক্সিজেন পর্যাপ্ত থাকে না, ফলে কি হয়, কার্বোহাইড্রেট ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং এটিপি প্রডিউস হয়। এই যে পদ্ধতিটা, অর্থাৎ গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং এটিপি উৎপন্ন হয়, এই এটিপি ব্যবহার করে ব্যায়াম করতে পারি আমরা, সেই ব্যায়ামগুলোকে বলে অবাত ব্যায়াম, কিন্তু সেটা ল্যাকটিক অ্যাসিড তন্ত্র নির্ভর অবাত ব্যায়াম। এই ব্যায়াম কিন্তু কিছুটা সময় ধরে হয়, এর স্প্যান ধরো মানে কয়েক সেকেন্ড থেকে ধরো 10 সেকেন্ডের বেশি, 5-10 সেকেন্ড থেকে 1 মিনিট 2 মিনিট পর্যন্ত। যেমন তুমি যদি 400 মিটার দৌড়াও, তুমি যদি 800 মিটার দৌড়াও, সেটা তো 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, 2-2.5 মিনিট সময় লাগবে। তো এই যে ব্যায়ামগুলো, এই ব্যায়ামগুলোতে কিন্তু অ্যানারোবিক পদ্ধতি অনেকটা ব্যবহার হয়। আরেক ধরনের অবাত পদ্ধতি আছে, যেটাকে আমরা বলছি স্বল্পকালীন অবাত পদ্ধতি, যেখানে অক্সিজেন কোনোভাবেই ব্যবহার হয় না, কিন্তু এটিপি পিসি সিস্টেমের মাধ্যমে এটিপি উৎপন্ন হয় এবং সেই এটিপি ব্যবহার করে ব্যায়াম করতে পারে। এগুলো হচ্ছে আরেক ধরনের বিশেষ অবাতধর্মী ব্যায়াম। ফিজিওলজি বলছে সমস্ত ব্যায়াম কিন্তু এই 3 ধরনের ব্যায়ামের কম্বিনেশন, সমস্ত খেলাধুলো এই 3 ধরনের ব্যায়ামের কম্বিনেশন। এক এক ধরনের অ্যাথলিটের ক্ষেত্রে
এই কম্বিনেশনটা ঠিকভাবে ডেভেলপ করতে হবে। অর্থাৎ যারা লং ডিস্টেন্স রান করবে তাদেরকে এমনভাবে স্পোর্টস ট্রেনিং করাতে হবে যাতে তাদের অ্যারোবিক সিস্টেমটা বেশি ডেভেলপ হয়। যাদের 100 মিটার স্প্রিন্ট করাবে, লং জাম্প করাবে বা শর্টকাট করাবে, ডিসকাস করাবে, তাদের ক্ষেত্রে এমনভাবে ট্রেনিং দিতে হবে যাতে অ্যানারোবিক পদ্ধতিটা বেশি বিকশিত হয়, বেশি উন্নতি হয়, তবে তার পারফরমেন্স বাড়বে। এটাই হচ্ছে বেসিক জায়গা। তোমাদের পরিষ্কার করে নিতে হবে যে কোথায় ফিজিওলজির নলেজটা ক্রীড়া প্রশিক্ষণ বা স্পোর্টস ট্রেনিংয়ে ব্যবহার হবে। তো স্পোর্টস ট্রেনিং এবারে যদি আমরা আসি, তাহলে স্পোর্টস ট্রেনিং কাকে বলবো? স্পোর্টস ট্রেনিং হলো খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতা উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী সুপরিকল্পিত বিজ্ঞানসম্মত নির্দেশনা, অর্থাৎ অনেক দিন চলবে এরকম একটা ব্যায়ামের যদি চার্ট আমরা তৈরি করি কোনো একটা খেলোয়াড়ের জন্য, ঠিক আছে, পরিকল্পনা করা 1 বছর 2 বছর 3 বছরের জন্য, এবং সেই অনুযায়ী যখন 1 বছর 2 বছর 3 বছর ওই অ্যাথলিট সেই ব্যায়ামগুলো অভ্যাস করে, তখন সেটাকে আমরা বলি ক্রীড়া প্রশিক্ষণ। এখন এই ক্রীড়া প্রশিক্ষণ তোমরা জানোই অনেক ধরনের হয়, অনেক ধরনের আছে। বেসিক্যালি যারা কোচ, যারা স্পোর্টস ট্রেনিং করান, তারা মোটামুটি যেসব পদ্ধতি ব্যবহার করেন, আমি তার মধ্যে থেকে 5টা এখানে রেখেছি, তোমাদের সিলেবাসেও মোটামুটি এগুলোই আছে। প্রথমটা হলো অবিরাম প্রশিক্ষণ পদ্ধতি, যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস ট্রেনিং। এটা আমাদের কি ডেভেলপ করায়? কার্ডিওভাস্কুলার ফিটনেস। কার্ডিওভাস্কুলার ফিটনেস মানে অ্যারোবিক এবিলিটি ডেভেলপ করা, এটা মাথায় রাখবেন। অবিরাম প্রশিক্ষণ পদ্ধতি ইন্টারভাল ট্রেনিং। এই ইন্টারভাল ট্রেনিংও কিন্তু আমাদের কি বাড়ায়? আমাদের স্ট্রেংথ বাড়ায়, স্পিড বাড়ায় এবং মাসকুলার এন্ডিউরেন্স বাড়ায়। এই সবগুলোই কিন্তু আমরা অবিরাম প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে বাড়াতে পারি। এরপরে আরো একটা পদ্ধতির কথা বলি আমরা স্পোর্টস ট্রেনিং এ পাই, সেটা হচ্ছে সার্কিট ট্রেনিং, আবদ্ধ প্রশিক্ষণ পদ্ধতি। সার্কিট ট্রেনিং এর ভ্যারিয়েশন করে আমরা যদি চাই স্ট্রেংথ এবং পাওয়ার ডেভেলপ করতে পারি, আবার যদি চাই এন্ডিউরেন্সকেও ডেভেলপ করতে পারি। এরপরে হচ্ছে পরিবর্তনশীল প্রশিক্ষণ পদ্ধতি। আমি নামটা নতুন দিয়েছি, ইংরেজিতে এটাকে বলে ফার্টলেক ট্রেনিং। তো ফার্টলেক ট্রেনিং অর স্পিড প্লে, এটা হচ্ছে অনেকক্ষণ ধরে দৌড়, যেখানে কখনো জোরে দৌড়ানো হবে, কখনো আস্তে, কখনো হাঁটা, কখনো আবার স্প্রিন্ট, এইরকম ভাবে। এই জন্য আমি বলছি এটা পরিবর্তনশীল প্রশিক্ষণ পদ্ধতি, ঠিক আছে। তো এই ধরনের ব্যায়াম বা প্রশিক্ষণ কিন্তু যারা ফুটবল খেলে, যারা হকি খেলে, যারা এদের ক্ষেত্রে খুব, বাস্কেটবল খেলে, এদের ক্ষেত্রে কিন্তু খুব এফেক্টিভ। এরপরে ওজন সহ ব্যায়াম বা ওয়েট ট্রেনিং। এই ওয়েট ট্রেনিংকে আরেকটা নামে বলা হয় রেজিস্ট্যান্স ট্রেনিং, যেখানে ওয়েটকে রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করা হয় এবং খেলোয়াড়দের পারফরমেন্স ডেভেলপ করার জন্য বহুল পরিমাণে কোচরা এই ব্যায়াম ব্যবহার করেন। এর মাধ্যমে আমরা যেমন পেশির শক্তি বাড়াতে পারি, তেমন ক্ষমতা বাড়াতে পারি, তেমন তার সহনশীলতা বা এন্ডিউরেন্সও বাড়াতে পারি। সুতরাং ওয়েট ট্রেনিং হচ্ছে ক্রীড়া প্রশিক্ষণের একটা অত্যন্ত অত্যন্ত ইনসেপারেবল পার্ট, আমি বলবো অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা প্রশিক্ষণ। এখন তুমি যখন স্টুডেন্টদের বা খেলোয়াড়দের স্পোর্টস ট্রেনিং পরিকল্পনা করবে, তখন প্রথম যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তাদের ট্রেনিং লোড ঠিক করা। ট্রেনিং লোড কি? ট্রেনিং লোড বা প্রশিক্ষণ চাপ হলো ব্যায়ামের মাধ্যমে পেশির ওপর বাড়তি বোঝা বা চাপের প্রয়োগ। ব্যায়াম হচ্ছে এখানে এক্সটার্নাল লোড হিসাবে ব্যায়ামকে ব্যবহার করা হয়। এই ব্যায়াম করানোর মাধ্যমে শরীরের উপরে বাড়তি চাপ প্রয়োগ করা হয়, এটাকেই আমরা ট্রেনিং লোড বলি। নানান ধরনের ব্যায়াম করা হয়, বিভিন্ন ভ্যারাইটির ব্যায়াম করা হয়, আমরা আগেই দেখেছি কত ধরনের ব্যায়াম হতে পারে। তো ক্রীড়ামান বৃদ্ধির জন্য, অর্থাৎ স্পোর্টস ট্রেনিং এ স্পোর্টস পারফরমেন্স বাড়ানোর জন্য যদি আমরা ট্রেনিং লোড পরিকল্পনা করি বা পারফরমেন্স বাড়াতে চাই, সেই প্রশিক্ষণ চাপ প্রয়োগ করতে চাই ট্রেনিং এ, তাহলে তার 3টে ধাপ আছে। কি কি? প্রথমটা হচ্ছে চাপের প্রয়োগ, লোড ডিম্যান্ড, অর্থাৎ
কোন ধরনের খেলা, কোন লেভেলের সেই খেলা খেলবে, মানে অ্যাথলিট কোন লেভেলের জন্য তৈরি হচ্ছে, সে কি স্কুলের জন্য তৈরি করছো, না কলেজ লেভেলের খেলবে, ইন্টার কলেজ খেলবে, নাকি ইউনিভার্সিটি লেভেল খেলবে, ইন্টার ইউনিভার্সিটি খেলবে, না ন্যাশনাল লেভেল খেলবে, স্টেট লেভেল খেলবে, না ইন্টারন্যাশনাল লেভেল খেলবে। তো বিভিন্ন লেভেল অনুযায়ী লোড কিন্তু ট্রেনিং লোড আলাদা আলাদা হয়। সেই জন্য ইন্টারন্যাশনাল অ্যাথলিটদের দেখবে ফিজিক্যাল ফিটনেস অনেক বেশি হয়, কারণ তারা অনেক লোড নিয়ে ব্যায়াম করে, দীর্ঘদিন ধরে ব্যায়াম করে। সো লোড ডিম্যান্ডকে ঠিক করতে হয়, এটা হচ্ছে আগে প্রথম ধাপ। ব্যায়াম ঠিক ব্যায়াম নির্বাচন করা এবং সেগুলোর পরিকল্পনা করা। নেক্সট হচ্ছে সেই ব্যায়ামগুলো সেই স্টুডেন্ট করলো বা খেলোয়াড় সেগুলো প্র্যাকটিস করছে। এই যখনই অ্যাথলিট সেই ব্যায়ামগুলো প্র্যাকটিস করবে নিয়মিতভাবে, তখন তার শরীরের মধ্যে বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন হবে। যেখানে শক্তি বাড়ানোর দরকার তার মাসেলের শক্তি বাড়বে, যেখানে মাসেলের আয়তন বাড়ার দরকার সেখানে মাসেলের আয়তন বাড়বে, যেখানে এন্ডিওরেন্স বাড়ার দরকার সেখানে এন্ডিওরেন্স বাড়বে, যেখানে ফ্লেক্সিবিলিটি বাড়ানোর দরকার সেই জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে। সো দিস আর দ্য physiological adjustment taking place during the training period. আর লাস্ট হচ্ছে এটা করতে করতে একটা সময় ওই চাপটা অধিক চাপে ব্যায়াম করতে করতে কি হয়, আমাদের দেহ বা আমাদের পেশিগুলো ওই চাপকে সহজে করে অ্যাডাপ্টেশন করে অভিযোজন করে, সেটা কি আমরা বলছি চাপের অভিযোজন। অর্থাৎ ধরা যাক তুমি প্রথমে আর্ম কার্ল করছো বা ডাম্বেল নিয়ে কাজ করছো, যেখানে ধরো 10 কেজি ওজন নিয়ে তুমি ব্যায়াম করছো। তো 10 কেজি ওজন নিয়ে ব্যায়াম করার ফলে তুমি যদি সেটা ধরো 2 সপ্তাহ বা 1 মাস কন্টিনিউ করো, তাহলে 1 মাস পরে দেখবে ওই 10 কেজি ওজন নিয়ে ব্যায়াম করাটা প্রথম দিকে যে কষ্ট হচ্ছিল, 1 মাস পরে আর তার কোনো কষ্টই হচ্ছে না। তখন মনে হচ্ছে আমি আরো বেশি করতে পারবো, 20 কেজি নিয়ে করতে পারবো। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অর্থাৎ পেশি ওই চাপ নিয়ে ব্যায়াম করতে করতে সেই চাপটা মানিয়ে নেয়, এটাকে আমরা বলছি চাপের অভিযোজন। সো এই 3টে স্টেপে আমরা প্রশিক্ষণ চাপকে প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে মানে স্পোর্টস ট্রেনিংয়ে ইমপ্লিমেন্টেশনের কথা ভাবনা চিন্তা করি। তোমাদেরকেও ভাবতে হবে, যখন তুমি কোনো স্কুলে বা কলেজে কোনো স্টুডেন্টদের এইভাবে তৈরি করতে চাও। ন্যাচারালি যে কথাটা আগে বললাম যে এই যে চাপের প্রয়োগ করা হচ্ছে, দেখা গেছে এই চাপের প্রয়োগ কিন্তু সব সময় পেশির যে ক্ষমতা বা সামর্থ্য তার থেকে কিছুটা বেশি করতে হয়। অর্থাৎ নর্মালি তোমার পেশি যদি ওই যে বললাম 10 কেজি ওজন তুলতে সমর্থ, তাহলে বা 10 কেজি ওজন তুলতে সামর্থ্য, ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি যদি ব্যায়াম শুরু করো বা ট্রেনিং লোড একটা শুরু করবে, সেক্ষেত্রে তোমাকে এই 10 কেজি সামর্থ্যকে ভাবনা চিন্তা করেই তোমাকে লোডটাকে ঠিক করতে হবে। আমরা সবসময় যা সামর্থ্য পেশি তার থেকে একটু বেশি লোড দিতে হয়। ক্রীড়া প্রশিক্ষণে এই ব্যাপারটাকে বলে ওভারলোড প্রিন্সিপাল, অতিরিক্ত চাপের নীতি। অর্থাৎ পেশি সহনীয় সামর্থ্যের থেকে কিছুটা বেশি চাপ দিয়ে ব্যায়াম করানো হয় সব সময়, একেই বলে অতিরিক্ত চাপের নীতি। এই অতিরিক্ত চাপের নীতিতে যে 5টা শর্ত ফলো করা হয়, যে 5টা কন্ডিশন ফলো করা হয়, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রশিক্ষণ চাপ হবে ব্যক্তি সামর্থ্য নির্ভর। যেটা বললাম, তুমি যদি 10 কেজি তুলতে পারো, ম্যাক্সিমাম 10 কেজি তুলতে পারো, তাহলে তোমার ওই চাপটা 10 কেজির কাছাকাছি করতে হবে, 10 কেজির কাছাকাছি করতে হবে। তুমি যদি একেবারে 20 কেজি প্রথমেই করে দাও, তো সেটা করতে পারবে না। বা 10 কেজি তুলতে পারে বলে তুমি তাকে 1 কেজি দিয়ে শুরু করলে, তাহলেও কিন্তু তার উন্নতি হবে না। সুতরাং প্রশিক্ষণ চাপ হবে ব্যক্তির সামর্থ্য নির্ভর। 2 নম্বর হচ্ছে কি কি নীতি আমরা ফলো করি। ব্যায়ামের সময় ও বিরতির সাম্যতা। ব্যায়ামের সময় ও বিরতির সাম্যতা মানে এটা হচ্ছে তুমি কতক্ষণ ব্যায়ামটা করবে এবং তারপরে কতক্ষণ তুমি বিশ্রাম নেবে। কারণ যখন ব্যায়াম আমরা করি তখন পেশি
বারবার ওই ব্যায়ামটা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, ফ্যাটিগ আসে, এবং আমাদের শরীরের শক্তি খরচ হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে। সেই জন্যে ওই পেশিকে পর্যাপ্ত সময় দিতে হয় রিকভার করার জন্য, আবার আগের অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো এটাকেই আমরা বলছি ব্যায়ামের সময় ও বিরতির সাম্যতা। অর্থাৎ তুমি ধরো ওয়েট ট্রেনিং করবে, তুমি কি ওয়েট ট্রেনিং রোজ করবে? না। ওয়েট ট্রেনিং করলে সপ্তাহে কতদিন করবে? 3 দিন করবে, 4 দিন করবে, না 2 দিন করবে? এই যে ব্যাপারটা, অর্থাৎ একদিন ওয়েট ট্রেনিং করা হলো, তারপরে 2 দিন বিরতি দেওয়া হলো, তবে দেখা যায় যে এক পেশি সেই চাপটাকে সহজে অ্যাডাপ্ট করে দিতে পারে। এই জন্যে বিরতির দরকার হয়। এটা অবশ্যই মানে খেলোয়াড়ের উপর নির্ভর করে, তার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে। কারোর ক্ষেত্রে দরকার হলে সপ্তাহে 3 দিন ওয়েট ট্রেনিং করাতে হবে, কারোর ক্ষেত্রে 2 দিন হলেই হবে। তো মূল কথা হচ্ছে ব্যায়াম কতক্ষণ করবে এবং কতক্ষণ তার আবার পরবর্তী ব্যায়ামের মধ্যে বিরতি থাকবে, অর্থাৎ রিকভারি পিরিয়ড কতক্ষণ থাকবে, এইটাকে কিন্তু খুব ভালোভাবে প্ল্যান করতে হয়। 3 নম্বর হচ্ছে চাপ প্রয়োগের ধারাবাহিকতা। ট্রেনিং কিন্তু শুড বি কন্টিনিউয়াস ইন নেচার। তুমি যে লোড দিচ্ছ একটা প্রশিক্ষণের, সেই ট্রেনিংটা কিন্তু ধারাবাহিকভাবে করতে হবে। অর্থাৎ তুমি হঠাৎ খেয়াল হলো ওয়েট ট্রেনিং করলে, 1 সপ্তাহ করলে, 2 সপ্তাহ করলে, তারপরে আবার কি হলো 2 মাস করলে না, 3 মাস করলে না, আবার হঠাৎ খেয়াল হলো 1 সপ্তাহ গিয়ে জিমে ব্যায়াম করলে। এইভাবে কিন্তু হবে, কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু সেই সুবিধাগুলো, উন্নতিগুলো ঘটবে। প্রশিক্ষণ চাপের ক্রমাগত বৃদ্ধি। আরো একটা জিনিস করতে হয়, যে এই যে ওভারলোড প্রিন্সিপাল বললাম আমরা, তোমরা যে ব্যায়ামটা দিয়ে শুরু করা হয়েছে, তুমি তোমার স্টুডেন্টকে বা তোমার অ্যাথলিটকে যে ব্যায়ামটা, যে চাপ দিয়ে শুরু করেছো, যে চাপের ব্যায়াম করতে বলেছো, 1 মাস পরে যখন সেই চাপটা অ্যাডাপ্টেড হয়ে যাবে, সে তার ক্ষমতা বেড়ে যাবে, তখন তোমার চাপের মাত্রা আবার বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ লোড আরো বাড়িয়ে দিতে হবে। এই ক্রমাগত লোডের যদি বাড়ানো না হয়, তাহলে পারফরমেন্সও কিন্তু বাড়বে না। সুতরাং এই নীতিও ফলো করা হয়। প্রশিক্ষণ চাপের প্রকৃতি হয় বিশেষ পদ্ধতি। এই যে তুমি ট্রেনিং লোডটা দেবে বা কি ধরনের ব্যায়াম নির্বাচন করবে, এগুলো সবটাই হবে যে অ্যাথলিট কি ইভেন্ট করছে তার উপর। অ্যাথলিট অ্যাথলেটিক্স করে, তার মধ্যে স্প্রিন্ট করে, না লং ডিস্টেন্স রান করে, নাকি সে থ্রোয়ার, নাকি ফুটবল খেলে, না খোখো খেলে, নাকি সে হকি খেলে বা ক্রিকেট খেলে, কি খেলে, সেই খেলার উপরে নির্ভর করে তার ব্যায়াম বা লোডটাকে ঠিক করা হয় এবং ট্রেনিংয়ে ইনক্লুড করা হয়। এগুলোই হচ্ছে ওভারলোড প্রিন্সিপালের নীতি। এখন এই লোড ফ্যাক্টরস গুলো আমরা এবারে জেনে নেব। অর্থাৎ এই যে লোডের কথা বলছি আমরা এতক্ষণ ধরে, এই লোডটাকে আমরা ঠিক করব কিভাবে, কিভাবে আমরা এই লোডটাকে কমাবো বা বাড়াবো। এই যে বলছি লোড বাড়িয়ে দিতে হবে ক্রমাগত, বা লোডটাকে কতটা লোড করবো সেটাকে ঠিক করতে হবে। এই লোডটাকে কিভাবে আমরা ঠিক করবো অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন এক্সপার্ট, ফিটনেস এক্সপার্ট অর কোচ অর ট্রেনার, স্পোর্টস ট্রেনার। লোড ফ্যাক্টরস যেগুলোকে আমরা বলছি, মানে যে শর্তগুলোর দ্বারা লোড বাড়ানো বা কমানো হয়, বা আমি কি চাইছি, কি উন্নতি চাইছি, সেটাকে বাড়ানোর চেষ্টা করা হয়, সেগুলোকে আমরা বলছি লোড ফ্যাক্টরস। এটা 4টে। প্রথমটা হচ্ছে ব্যায়ামের প্রকৃতি। ব্যায়ামের প্রকৃতি মানে নেচার অফ এক্সারসাইজ। নেচার অফ এক্সারসাইজ মানে তুমি কি ধরনের ব্যায়াম করছো, অ্যারোবিক ব্যায়াম না অ্যানারোবিক ব্যায়াম। অ্যানারোবিক ব্যায়াম হলেও সেটা মানে স্বল্পকালীন, মানে অতি স্বল্পকালীন, নাকি মানে অপেক্ষাকৃত বেশি সময়ের অবাধ ব্যায়াম। বুঝতে পেরেছো? অর্থাৎ ইভেন্ট কি, খেলার ধরন কি, সেই খেলার অনুযায়ী ব্যায়ামকে আমাদের নির্বাচন করতে হয়। অর্থাৎ একজন শর্ট পাট করে, যদি একজন শর্ট পাটার হয়, একজন থ্রোয়ার যদি হয়, তার শরীরের মাসেল ভলিউম অনেক বেশি হতে হয়, মাসেলের শক্তি অনেক বাড়াতে হয়, পাওয়ার বাড়াতে হয়। তো সেক্ষেত্রে বিশেষ ধরনের ব্যায়ামকে নির্বাচন করতে হয়। আবার যারা লং ডিস্টেন্স রান করবে, তাদের জন্য কিন্তু একই ধরনের ব্যায়াম বা লোডকে ঠিক করলে হবে না। তো
এই ব্যাপারটাকে মাথায় রেখে ঠিক করা হয়। ২ নম্বর যে শর্ত যার সেটা হচ্ছে ভলিউম অফ এক্সারসাইজ, মানে ব্যায়ামের পরিমাণ। ব্যায়ামের পরিমাণ মানে এখানে বলা হচ্ছে যে ধরা যাক ওয়েট ট্রেনিং, আমরা ওয়েট ট্রেনিংটা নিয়ে যদি আলোচনা করি তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধে হবে। ওয়েট ট্রেনিং এর ক্ষেত্রে ব্যায়ামের পরিমাণ হচ্ছে তুমি কতটা ওজন নিয়ে ব্যায়াম করছো, মানে ওজন কতটা রেখেছো। আমি আগেই উদাহরণ দিয়েছি যে ধরো তোমার তুমি আর্ম কার্ল করছো, সেখানে ম্যাক্সিমাম 10 কেজি ওজন নিয়ে করতে পারো, বা শোল্ডার প্রেস করছো, সেখানে 10 কেজি ওজন নিয়ে করতে পারো, বারবেল নিয়ে করতে পারো। তাহলে 10 কেজি যদি তোমার ম্যাক্সিমাম স্ট্রেংথ হয় মাসেলের, তাহলে তোমাকে এই 10 কেজির নিয়েই যদি করো বা 9 কেজি ব্যায়াম নিয়ে মানে ওজন নিয়ে যদি ব্যায়াম করো, তাহলে কিন্তু সেই পরিমাণটা অনেক বেশি হচ্ছে। অর্থাৎ ব্যায়ামের পরিমাণ এখানে আমরা ওজন দিয়ে নির্ভর মানে মাপছি। ধরা যাক তোমার মাসেলের ক্যাপাসিটি, ওজন তোলার ক্যাপাসিটি 50 কেজি, তাহলে তুমি যদি সেক্ষেত্রে ব্যায়াম করার জন্যে 45 কেজি ওজন নিয়ে যদি ব্যায়ামটা করো, তাহলে আমরা বলবো ভলিউম অফ এক্সারসাইজ ইজ হাই। তো এবার সেই 50 কেজির জায়গায় তুমি যদি 10 কেজি ওজন নিয়ে কাজ করো, তাহলে ব্যায়ামের পরিমাণ ভলিউমটা অনেক কম হচ্ছে। তো এটা হচ্ছে ভলিউম। তাহলে লোড বাড়ানোর জন্য ভলিউম বাড়াতে হবে। তাহলে আমরা লোডকে কমাতে বা বাড়াতে পারি ভলিউমটাকে কমিয়ে বাড়িয়ে। এরপরে হচ্ছে ব্যায়ামের তীব্রতা, অর্থাৎ ইন্টেন্সিটি অফ দ্য এক্সারসাইজ। ব্যায়ামটা তুমি করবে কত দ্রুত, এটাই হচ্ছে ব্যায়ামের তীব্রতা। তুমি যে শোল্ডার প্রেস করছো বা আর্ম কার্ল করবে, তুমি কত তাড়াতাড়ি কবজিটাকে ভাঁজ করে তুলবে নামাবে ওই ওজনটা নিয়ে, কত তাড়াতাড়ি করবে, কত তাড়াতাড়ি করবে, মানে 10 গোনার মধ্যে তুমি 10 বার করবে না 20 বার করবে, এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি তীব্রতা। যদি আমাদের লোড বাড়াতে হয় তাহলে তীব্রতা বাড়াতে হবে, লোড কমাতে চাইলে তীব্রতা কমাতে হবে। এরপরে আর একটা শর্ত ব্যায়ামের লোডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যায়ামের সময়, ডিউরেশন অফ টাইম। ডিউরেশন মানে এই যে ব্যায়ামটা তুমি করছো, ধরা যাক 40 কেজি ওজন নিয়ে তুমি 10 টাইম রিপিটেশন, মানে 10 টাইম মানে ধরো 30 সেকেন্ডের মধ্যে তুমি 10 বার করবে, তাহলে 40 কেজি ওজন 30 সেকেন্ডের মধ্যে 10 বার তুমি ওঠাবে নামাবে। এইভাবে যদি করো, এইটা কতক্ষণ ধরে করবে সেটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। অর্থাৎ তুমি এটা 30 সেকেন্ড ধরে করছো, কতবার রিপিট করবে, এই 30 সেকেন্ড ধরে 3 বার করবে না 5 বার করবে। অর্থাৎ যদি 3 বার করো তাহলে যতটা সময় লাগছে রিপিটেশনের জন্য, যদি 5 বার করো তার প্রায় ডবল সময় লাগছে। তাহলে সময় যদি বেড়ে যায়, ব্যায়ামের মানে পরিমাণও অনেক বেড়ে যাবে। অনেকক্ষণ ধরে ব্যায়াম করা মানে অনেক বেশি ব্যায়াম করা হচ্ছে, সুতরাং লোডও অনেক বেড়ে যাচ্ছে। এই ব্যাপারগুলোকে কমিয়ে বাড়িয়ে আমরা কি করি, মানে লোডকে কমানো বাড়ানোর চেষ্টা করি স্পোর্টস ট্রেনিং এর ক্ষেত্রে। একদম শেষ, আমরা এই প্রসঙ্গে আরেকটু যেটা আমরা বলবো বলেছিলাম, দু একটা কথা বলে দিই। সেটা হচ্ছে যে এই যে ওয়েট ট্রেনিং এর কথা আমরা বললাম, যেখানে লোড আমরা ভলিউম বাড়িয়ে বা কমিয়ে, ইন্টেন্সিটি বাড়িয়ে বা কমিয়ে এবং ডিউরেশন বাড়িয়ে কমিয়ে আমরা লোডগুলোকে কন্ট্রোল করতে পারি স্পোর্টস ট্রেনিং এ। এখন ফিজিওলজি আমাদের বলছে যে পেশিতে আমরা আলটিমেটলি যে সমস্ত ব্যায়াম করি তাতে হয় সেটা অ্যারোবিক প্রকৃতির হয় অথবা অ্যানারোবিক প্রকৃতির হয়। আর ফিটনেস এক্সপার্ট যারা, তারা বলছেন যে ব্যায়াম হতে পারে এন্ডিওরেন্স, হতে পারে এন্ডিওরেন্স ধর্মী হতে পারে, বা স্ট্রেংথ ডেভেলপমেন্ট করার জন্য হতে পারে, অথবা ফ্লেক্সিবিলিটি ডেভেলপমেন্ট করার জন্য হতে পারে, স্ট্রেংথ পাওয়ার ডেভেলপমেন্ট আর ফ্লেক্সিবিলিটি। এখন প্রশ্ন হচ্ছে যে স্পোর্টস যারা কোচ, যারা ট্রেনার, তারা খেলার ধরন, অর্থাৎ কে কোন ইভেন্টে পার্টিসিপেট করে, কে 100 মিটার করে, স্প্রিন্ট ইভেন্ট করে, কে লং ডিস্টেন্স রান করে, কে ফুটবল খেলে, এই খেলার উপর নির্ভর করে তো এই ব্যায়ামগুলোর পরিকল্পনা করতে হয়। অর্থাৎ আলটিমেটলি আমাদের কি করতে হবে, যে
যে খেলোয়াড়দের আমরা ট্রেনিং দেব, সে যে খেলা খেলে সেই খেলাতে যে ধরনের, অর্থাৎ অ্যারোবিক এবিলিটি আর অ্যানারোবিক এবিলিটির মধ্যে কোন জিনিসটা কত পরিমাণে তার দরকার হয় সেটাকে জেনে নিলে আমরা তাহলে এই ব্যায়ামের লোডগুলো বা ব্যায়ামের নির্বাচনগুলো আমরা সেইভাবে করতে পারি। এটাই স্পোর্টস ট্রেনিং এর মূল কাজ। অর্থাৎ ধরা যাক একজন স্প্রিন্টার, সে 100 মিটার স্প্রিন্ট করে, তো তার ক্ষেত্রে অ্যাজ এ কোচ হিসাবে, অ্যাজ এ ট্রেনার হিসাবে আমরা সেই ধরনের ব্যায়ামগুলোকেই রাখবো যে ব্যায়ামগুলো করলে, অভ্যাস করলে ওই খেলোয়াড়ের অ্যানারোবিক এবিলিটি বাড়বে, মানে ল্যাকটিক অ্যাসিড সিস্টেমের যে ক্ষমতা সেই ক্ষমতাটা বাড়বে। তাহলে সেই ক্ষমতা বাড়ানোর জন্যে অ্যানারোবিক এবিলিটিটা বাড়াতে হবে। অ্যানারোবিক এবিলিটি বাড়াতে গেলে যে ধরনের ব্যায়ামগুলো সেই ক্ষমতা বাড়ায় তার ট্রেনিংয়ে কিন্তু সেই ব্যায়ামগুলোকেই রাখতে হবে। এখন যারা থ্রোয়ারের জন্য যদি ভাবো, শর্টপাট করে বা ডিসকাস করে, জ্যাভলিন করে, তো থ্রোয়ারদের জন্য যদি তুমি করো বা ওয়েট লিফটিং যারা করে তাদের চেহারা দেখেছো কিরকম চেহারা হয়, তো ওই চেহারা জন্য কিন্তু তাদেরকে অ্যানারোবিক এবিলিটির ব্যায়াম বেশি করাতে হবে। আর এই অ্যানারোবিক এবিলিটি মাসেলের মধ্যেই অ্যানারোবিক এবিলিটি মানে স্ট্রেংথ এবং পাওয়ার, এই জিনিসগুলো বাড়াতে গেলে তোমাকে যে ট্রেনিং পরিকল্পনা করতে হবে তাতে কিন্তু ব্যায়ামের পরিমাণ থাকবে অনেক বেশি, ব্যায়ামের তীব্রতা থাকবে অনেক বেশি, কিন্তু ব্যায়ামের ডিউরেশন হবে কম, রিপিটেশন হবে কম। ভালো করে মনে রাখো, যদি তুমি কোনো খেলোয়াড়ের শক্তি বাড়াতে চাও, ক্ষমতা বাড়াতে চাও, তাহলে তোমাকে ওই খেলোয়াড়ের জন্য যে ট্রেনিং প্ল্যান করবে তাতে ব্যায়ামের ভলিউম বাড়াতে হবে, ইন্টেন্সিটি বাড়াতে হবে, কিন্তু ডিউরেশন কম রাখতে হবে। যদি তুমি লং ডিস্টেন্স রান করে এরকম খেলোয়াড় তৈরি করতে চাও, তাহলে তাকে যে ব্যায়ামের পরিকল্পনা করবে, ট্রেনিং করাবে, তাতে কিন্তু এর উল্টোটা করতে হবে। অর্থাৎ তার মধ্যে ভলিউম কম রাখতে হবে, সাবম্যাক্সিমাল লোড দিতে হবে, ইন্টেন্সিটিকে কম রাখতে হবে, কিন্তু ডিউরেশন অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। এইটা যদি করতে পারো তাহলে লং ডিস্টেন্স রানিং এর জন্য যে অ্যারোবিক এবিলিটি ডেভেলপমেন্টের দরকার পেশিতে, সেগুলো কিন্তু দ্রুত বাড়বে। ফলে ওই অ্যাথলিটের স্পোর্টস পারফরমেন্সও অনেক বাড়বে এবং সে সফল অ্যাথলিট হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। এই বিশেষ বিশেষ দিকগুলোকে মাথায় রেখেই আমাদের ট্রেনিংয়ের পরিকল্পনা আমরা করি এবং এইভাবেই ফিজিওলজি বা শারীরবিদ্যার জ্ঞানকে আমরা স্পোর্টস ট্রেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি ক্রীড়া মান উন্নয়নের জন্য। ঠিক আছে, এবার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। সুচিত্রা? আচ্ছা, বলছি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে স্যারকে জিজ্ঞেস করো। কারো কিছু জানার নেই? আছে বা নেই বলো কিছু তো। না ম্যাম, তোমাদের কোনো কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন আছে? नहीं नहीं सर, नहीं सर। প্রসেনজিতের কোনো কোশ্চেন আছে, বলবে? মাইক্রোফোন অন করো, অন করে তাহলে বলো। প্রসেনজিৎ, কিছু জানার থাকলে বলো স্যারকে। सर বুঝে গেছি সব। বুঝে গেছি বাবু। স্যার বলো, মানে কারোর যদি কোশ্চেন কিছু থাকে বলো, বা এর বাইরে তোমাদের কৌতূহল যদি কিছু থাকে কোনো ব্যাপারে, এই সংক্রান্ত যে কোনো ব্যাপারে।
যেগুলো বলেছি তার বাইরেও যদি কোনো কৌতূহল থাকে বা কোনো কোয়ারিজ থাকে। অনামিকা, আমি পল্লব সরকার ছিলাম। হ্যাঁ অনামিকা, পল্লব, শিশির, তোমাদের যদি কোনো কিছু জানার দরকার থাকে খেলাধুলার ব্যাপারে বা থিওরিক্যাল ব্যাপারে স্যারকে জিজ্ঞেস করতে পারো, স্যার কিন্তু সব বিষয়ে হ্যাঁ পারদর্শী। হ্যাঁ ম্যাম। স্যার আমি বলছিলাম স্যার আমি বিপিএড এ যাদবপুরে ভর্তি হয়েছি, তো একটু স্যার আমি সিলেবাসের বাইরে গিয়ে জিজ্ঞাসা করছি আপনাকে, মানে আমার জানার কথা ছিল বেঙ্গলি ভার্সনে বিপিএড এর জন্য ইম্পর্টেন্ট কি কি বই স্যার পাওয়া যাবে, প্রচুর বই সেজন্য আছে, একটু অসুবিধা হচ্ছে। প্রচুর বই আছে, বাংলায় প্রচুর বই বেরিয়েছে, সমস্ত সাবজেক্টের সমস্ত সেমিস্টারের বই অ্যাভেলেবেল আছে। তুমি তোমার কাছাকাছি টিচার কে আছেন? সুচিত্রা ম্যাডাম বা এর সঙ্গে যোগাযোগ আছে তোমাদের? হ্যাঁ স্যার। তাহলে সুচিত্রা ম্যাডামকেই করো, ম্যাডাম এটা বলে দিতে পারবেন। আমি হ্যাঁ সুচিত্রা ম্যাডামকে পাঠিয়ে দেবো যে বইগুলো তোমাদের সেমিস্টার 1 এ লাগবে সেগুলো আস্তে আস্তে কিনে নিও। মানে খুব কম দামের মধ্যে বাংলার প্রচুর ভালো বই আছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। লাস্ট 5 ঠিক ইয়ার্সে আছে। অনেক ভালো বই বেরিয়েছে। ভালো, আর কারোর কোনো কোশ্চেন আছে? সায়েন্স টিচার না, so tomorrow I will go around 11 or 12. মনে হচ্ছে কারো আর কিছু এখন ঠিক আছে, জানার নেই। তাহলে আমরা শেষ করি। সুচিত্রা, তুমি শেষ করে দাও তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বলা থাকলো সমস্ত স্টুডেন্টকে, যদি পড়াশোনার ক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রশ্ন কোয়ারিজ বা পরবর্তীকালেও যদি মনে হয় সেগুলো জন্য যদি মনে করো যে আমাকে জানতে চাও, তাহলে সুচিত্রা ম্যাডামের সঙ্গেই একটু যোগাযোগ করো। ম্যাডাম আমাকে যদি সেগুলো পাঠিয়ে দেয় আমি তোমাদের সেগুলোকে ক্লারিফাই করে দিতে পারবো বা জানিয়ে দিতে পারবো। আচ্ছা স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। Thank you, sir. Thank you, sir. থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। Thank you, sir. Thank Thank you, you. sir. ঠিক আছে, তাহলে সুচিত্রা আমরা শেষ করছি। আমি লেফট করছি। Thank you, ma'am. ঠিক আছে, ঠিক আছে ঠিক স্যার। আমরা ঠিক আছে স্যার। মানে থ্যাংক ইউ স্যার। লেফট। তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করো, আমি তাহলে লেফট। হ্যাঁ, সবাই ভালো ঠিক থাকো। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। উইশ অল অফ ইউ হ্যাপি দিওয়ালি। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. ठीक है सर, बाय।